This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাওয়ায় সরকারি ডাক্তারদের বেতন বাড়ালেন মুখ্যমন্ত্রী। ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিদের ভাতা 10,000 বাড়ল। সিনিয়র ডাক্তারদের 15,000 করে বেতন বাড়ানোর ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনি সবার জন্য 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। আমরা আগেও জুনিয়র এবং সিনিয়র রেসিডেন্ট যারা ছিল তাদের স্যালারি আমরা বাড়িয়েছিলাম, বাট আরও কিছু বাড়ানো দরকার। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা 15,000 টাকা করে বাড়িয়ে দেব। ফলে ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমান 65,000 থেকে বেড়ে হবে 80,000। পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে 70,000 থেকে বেড়ে হবে 85,000। আর পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে 75,000 থেকে বেড়ে হবে 1 লাখ। আরও বেশ কিছু সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, সেগুলোও আপনাদের জানাবো ধাপে ধাপে। এই মুহূর্তে আমরা কথা বলবো আমাদের হেলথ বিটের, যিনি প্রত্যেক দিন স্বাস্থ্য বিট কভার করেন, সৌরভ দত্ত। সৌরভ, এই সময় চিকিৎসকদের বেতন বাড়ানোর প্রয়োজনটা কবে অনুভূত হয়েছিল? রাজাদা, দেখো যে আরজিকর আন্দোলনের আগে থেকেই যে বিষয়গুলো আজকে উঠে এসছে সেই অসন্তোষগুলো ছিল। আরজিকর আন্দোলনের পর তিলোত্তমার খুন ও ধর্ষণের বিচার নিশ্চিতভাবেই মুখ্য দাবি, কিন্তু তার পাশাপাশি অন্য যে বিষয়গুলো ছিল, এই যে উই ওয়ান জাস্টিসের যে স্লোগান, সেই উই ওয়ান জাস্টিস সকলকে নাড়িয়েছিল কেন? কারণ প্রত্যেকের মধ্যেই নানা প্রশ্নে জাস্টিস শব্দটা দানা বেঁধেছিল। তিলোত্তমার খুন ও ধর্ষণের বিচার, আমি নিজে কর্তব্যরত চিকিৎসক, আমার নিরাপত্তা কী হবে সেই ভাবনা যেমন ছিল, একজনের কোলের সন্তান চলে গেলেন সেই ভাবনা যেমন ছিল, পাশাপাশি এটাও ছিল যে পরীক্ষা ব্যবস্থায় ঘুণ ধরেছে, ফলে অধ্যক্ষরা বলছেন উই ওয়ান জাস্টিস। সিনিয়র রেসিডেন্ট, জুনিয়র চিকিৎসকেরা তারা অক্লান্ত পরিশ্রম করছেন, কিন্তু তাদের যে থাকার যে পরিকাঠামো সেখানে ন্যূনতম নিরাপত্তা নেই, শৌচালয় নেই, তাদের বেতন সেই বেতনও অনেকখানি কম, ফলে তারা বলছিলেন কোথাও উই ওয়ান জাস্টিস। যারা পরিকাঠামোগতভাবে অন্য যে বিষয়গুলো, হোস্টেলের দিক থেকে ছাত্রছাত্রীরা যারা এমবিবিএস পড়ুয়ারা আসছিলেন তারা সেখানে ঠিকমতোভাবে হোস্টেল পাচ্ছিলেন না, তারাও মনে করলেন উই ওয়ান জাস্টিস। ফলে বিএমওইচ তাদের দীর্ঘদিনের ভাতা, তাদের যে দাবি ছিল সেই দাবি পূরণ হচ্ছিল না, চিকিৎসকদের ঘাটতি ছিল, শূন্য পদে নিয়োগ হয়নি দীর্ঘদিন ধরে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে সার্বিকভাবে স্বাস্থ্য ব্যবস্থার প্রতিটা কোণায় যে পচন ধরতে শুরু করেছিল, সেইগুলো যে অ্যাড্রেস হচ্ছিল না, আনঅ্যাড্রেস অবস্থায় ছিল, তার মধ্যে উত্তরবঙ্গ লবির দাপাদাপি, এই সমস্তটা মিলিয়ে কিন্তু দাবি ছিল, দাবি উই ওয়ান জাস্টিসের দাবিটা প্রতিষ্ঠিত হয়। রাজ্য গ্রিভেন্স রিড্রেসাল সেলের মাধ্যমে একটা ভেন্টিলেটর, একটা ভ্যাকিউম তৈরি হয়। যত 1 মাস ধরে তারা বিভিন্ন মেডিকেল কলেজে বৈঠক করেন, সেখান থেকে তাদের মধ্যে কি আছে একেবারে রাজনৈতিক কায়দায় যেভাবে জেলায় জেলায় রাজনৈতিক নেতারা বৈঠক করেন, এই রাজ্য গ্রিভেন্স এন্ড রিড্রেসাল সেল মেডিকেল কলেজগুলিতে অভ্যন্তরে বৈঠক করেছে। সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। উৎপল বাবু, আপনি তো এতক্ষণে নিশ্চয়ই জেনেই গিয়েছেন কি সংস্কারের কথা তিনি বললেন, সেটা বেতন হোক বা অন্যান্য পরিষেবাগত। আপনার কি মনে হয় এগুলো অর্থবহ হয়ে উঠবে? এবং আমাদের যেটা মূল প্রশ্ন, দেখুন, কোটি কোটি সাধারণ মানুষ এবং গরিব গুরব মানুষ সরকারি হাসপাতালে যান, পরিষেবায় কোথায় ফারাক আসবে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে ওখানে বিস্তারিত কি আলোচনা হয়েছে সেটা আমি জানি না, কারণ তো আমি যেটুকু আপনারা বলছেন এই ভাতা বৃদ্ধি বা এরকম আরো কিছু প্রকল্পের ঘোষণা করেছেন, যদি জুনিয়র ডাক্তারদের ভাতা বৃদ্ধি করা হয়, নিশ্চয়ই তারা সারাদিন হাসপাতালে কাজ করেন এবং অন্যান্য দেশের অন্যান্য রাজ্যের তুলনায় চিকিৎসকদের বেতন যেরকম এখানে পায় অর্ধেক, জুনিয়র ডাক্তাররাও অনেক কম ভাতায় তারা এখানে কাজ করতে বাধ্য হন। যদি তাদের ভাতা বৃদ্ধি করেন, নিশ্চয়ই তাদের জন্য এটাকে আমরা স্বাগত জানাচ্ছি।
পরিষেবা বাড়ানোর কথা যদি তিনি কিছু বলে থাকেন সেটা আমরা পরবর্তীকালে দেখব তারা কি পরিকল্পনা করেছেন। না, এই যে 20 এই যে প্রাইভেট প্র্যাকটিস সিনিয়র ডাক্তারদের এই যে 20 কিলোমিটার থেকে 30 কিলোমিটার রেডিয়াসটা বেড়ে গেল, এটাকে নিয়ে আপনি কি বলবেন? 20 থেকে 30 কিলোমিটার রেডিয়াসটা বাড়লেই যে 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 কথাগুলি আমরা তুলেছিলাম তার সেই সমস্যার সমাধান হবে না। এবং এখন আমাদের কথা হচ্ছে যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাতে প্র্যাকটিস নন প্র্যাকটিস এই যে সমস্ত কথাগুলিকে শুধু সামনে আনা, এইটা আমাদের মনে হচ্ছে যে মূল যে বিষয়গুলিকে আমরা তুলেছিলাম, যে দুর্নীতি, দুর্বৃত্ত চক্র, ওষুধ নিয়ে বলুন, সরঞ্জাম নিয়ে বলুন, এবং হচ্ছে যে যেটা ভয়ের পরিবেশ, থ্রেট কালচার, সেইগুলিকে নিয়ে তারা কি কথা বলেছেন, যে দাবিটা আমরা গত পরশুদিন করেছিলাম এবং গতকাল আমি দেখেছিলাম যে জুনিয়র ডাক্তাররাও সে একই ধরনের কথা বলেছেন। এবং আগের যে সমস্ত প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল যে ব্যবস্থাটার খোল নলচে পাল্টানোর, সেইগুলোর ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা সেটা আমরা এখনো পর্যন্ত জানি না। বেশ, অনেক ধন্যবাদ। ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলছিলাম। মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্তগুলো নিয়েছেন তার প্রতিক্রিয়া দিচ্ছিলেন তিনি। এবার ডক্টর অনিকেত মাহাতো আমাদের সঙ্গে রয়েছেন, আরজিকর আন্দোলনের অন্যতম মুখ, জুনিয়র চিকিৎসক। অনিকেত বাবু, আপনার কাছে আমার একটাই প্রশ্ন, এই সময় যে সংস্কার এবং সেটা বেতন কাঠামো বলুন, বেতনে বলুন, যেগুলো ঘোষণা করা হলো, তার মুখ্য উদ্দেশ্য কি হতে পারে বলে আপনার মনে হয়? মুখ্য উদ্দেশ্য তো দিনের আলোর মতন পরিষ্কার। সাধারণ মানুষ থেকে সবাই জানে যে পশ্চিমবাংলার যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থা যে কতটা ভঙ্গুর, সেটা তো দিনের আলোর মতন পরিষ্কার। তাহলে স্বাভাবিকভাবে এই ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থায় ফেরানোর জন্য আমরা চেয়েছিলাম একটা সুন্দর স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলা হোক। সেই জায়গা থেকে জুনিয়র ডাক্তারদের সুনির্দিষ্ট কিছু দাবি ছিল। গতকাল প্রেস বিবৃতির মাধ্যমে আমাদের সুনির্দিষ্ট দাবি আবার আমরা মনে করিয়ে দিই। কিন্তু আজকের যে মিটিং হলো সেই গণধর্মের প্রেক্ষাগৃহে, সেই প্রেক্ষাগৃহের মিটিং এর পরিসমাপ্তিতে যদি বলতে হয় তাহলে এ কথা দুটো প্রসঙ্গ বলতে হয়। ফার্স্ট, চিকিৎসার অপর নাম সেবা। আমরা বলেছিলাম চিকিৎসা একজন রোগীর মৌলিক অধিকার। তাহলে সেই অধিকারের জায়গা থেকে চিকিৎসা ব্যবস্থাকে আরো সুস্পষ্ট এবং আরো পরিকাঠামো সম্পন্ন করার যে সদর্থক ভূমিকাগুলো নেওয়ার প্রয়োজন ছিল, সেই সদর্থক ভূমিকাগুলো আমরা দেখতে পেলাম না। বেশ, আর একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে একই সঙ্গে করি, সেটা হচ্ছে উনি বলেছেন যে আমার ভাইদের আমি দায়িত্ব দিচ্ছি বোনেদের রক্ষা করার, এটাকে নিয়ে কি বলবেন? ভাইরা বোনেদের রক্ষা করবে, দিদিদের রক্ষা করবে, জুনিয়র ডাক্তাররা তাদের এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে, এটা তো ঠিকই। কিন্তু প্রশ্নটা যেটা হলো যে বেতন বৃদ্ধি বা সাসপেনশন তুলে নেওয়া, যে অবৈধ সাসপেনশন তুলে নেওয়া, এর মাধ্যমে আন্দোলনের লাইফ এবং সিকিউরিটি, জীবন এবং যে সুরক্ষার প্রশ্ন, এই সুরক্ষা দিয়ে সুরক্ষা এইভাবে দেওয়া সম্ভব নয়। তাহলে তার যে দায়িত্ব, তার পুলিশ প্রশাসনের যে ব্যর্থতার দায়িত্ব, তার স্বাস্থ্য দপ্তরের যে ব্যর্থতার দায়িত্ব, সেই ব্যর্থতার দায়িত্বকে স্বীকার করতে হবে। স্বীকার করে জুনিয়র ডাক্তারদের যে সুনির্দিষ্ট পরিকল্পনা আমরা দাবি জানিয়েছিলাম, সুনির্দিষ্ট একদম তো স্পেসিফিক আমরা দাবি রেখেছি, স্পেসিফিক পরিকাঠামো কিভাবে গড়ে তোলা যায় সেই সুস্পষ্ট পরিকল্পনা দিয়েছি। সেই পরিকল্পনা অনুযায়ী স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা এবং সিকিউরিটি ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ। কথা বলছিলাম ডক্টর অনিকেত মাহাতোর সঙ্গে, আরজিকর আন্দোলনের অন্যতম মুখ। মুখ্যমন্ত্রী একটু আগেই ডক্টরস মিটে যা যা ঘোষণা করেছেন সেই নিয়ে তিনি প্রতিক্রিয়া দিচ্ছিলেন। সরকারি হাসপাতালে 8 ঘন্টা পরিষেবা দিন, তারপর প্রাইভেট প্র্যাকটিস করুন, কোনো আপত্তি নেই। ডাক্তারদের কাছে বার্তা মুখ্যমন্ত্রীর। সরকারি চিকিৎসকদের রোগী দেখার পরিধি, অর্থাৎ এলাকার পরিধি, এটা রেডিয়াস যতটা, 20 থেকে বাড়িয়ে 30 কিলোমিটার করার ঘোষণা মমতার। সিনিয়র ডাক্তাররা যেমন চিকিৎসা দেয় হাতে কলমে শেখান, তাদের আমি অনুরোধ করব দয়া করে শুধু জুনিয়রদের ওপর দায়িত্ব দিয়ে সিজারিয়ান থেকে শুরু করে হার্ট অপারেশন থেকে শুরু করে আপনারা ছেড়ে দেবেন না। আপনারা মিনিমাম 8 ঘন্টা সরকারি পরিষেবা দিন, তারপরে প্রাইভেট প্র্যাকটিস করুন, আমার আপত্তি নেই। আমি 20 কিলোমিটারটা 30 কিলোমিটার করে দিচ্ছি, কারণ কলকাতায় 30 কিলোমিটারের মধ্যে অনেক হসপিটাল আছে। করুন না, কে বারণ করেছে? কিন্তু 8 ঘন্টা সরকারি পরিষেবা দেওয়ার সময় প্লিজ দয়া করে যাবেন না। আপনার যদি কোনো আর্জেন্ট রোগী দেখার কাজ থাকে, তখন যদি কোনো অপারেশন করার থাকে সিরিয়াস, আপনি হসপিটালে ডেকে নিন না, কী অসুবিধা আছে? হসপিটালে একটু ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে। কিন্তু সরকারি পরিষেবাটার সময় প্লিজ দয়া করে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকব যদি এইটুকু সেবা দেন।
চিকিৎসক এবং বিজেপি নেতা ডক্টর ইন্দ্রনীল খাঁ আমাদের সঙ্গে রয়েছে। ইন্দ্রনীল বাবু, দেখুন, মুখ্যমন্ত্রী যথেষ্ট অনুনয় বিনয়ের সুরেই কিন্তু বললেন কৃতজ্ঞ থাকবো, 8 ঘন্টা ডিউটি করুন, নিজের কাজটা মন দিয়ে করার পর আপনি প্রাইভেট প্র্যাকটিস করুন, তাতে আমাদের আপত্তি নেই। না, মুখ্যমন্ত্রী এইসব কথাবার্তা বলা এগুলো হলো বেসিক্যালি পাবলিকের উদ্দেশ্যে বলা এবং ডাক্তার কমিউনিটিকে অন্য চোখে দেখানোর উদ্দেশ্য। কিন্তু মূল ইস্যু কি আছে? নিরাপত্তা, যেটা নিয়ে চিকিৎসকদের মেন আন্দোলন ছিল এবং চিকিৎসা ক্ষেত্রে যারা স্বাস্থ্যকর্মীরা তাদের মূল লক্ষ্য ছিল নিরাপত্তা। কিন্তু সেখান নিয়ে কোনো নিরাপত্তা নিয়ে কোনো কথাই তিনি বললেন না। এখানে একজন অন ডিউটি কর্তব্যরত জুনিয়র ডাক্তার তিনি সুরক্ষিত নন, তাদের সুরক্ষা সেখানে এখনো আমাদের হাজার হাজার যারা জুনিয়র ডাক্তার আছে, চিকিৎসা কর্মী আছে, স্বাস্থ্যকর্মী, যাদেরকে নাইট ডিউটি করতে হয় বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ বলুন বা বিভিন্ন গ্রামীণ হাসপাতালে বলুন, তাদের নিরাপত্তার জন্য, তাদের সুরক্ষার জন্য তিনি একটি বাক্য ব্যয় করলেন না। আর তিনি যে ভাতার কথা বলছেন, কি ভাতা বাড়িয়েছেন না কি করেছেন, এটুকু উনিও খুব ভালো করে জানেন। এগুলো টোটালি আইবাস, কারণ পশ্চিমবঙ্গে চিকিৎসক বলুন, এখানে শিক্ষক বলুন, এখানে সরকারি কর্মচারী বলুন, প্রত্যেকেরই মায়না হোক বা যে স্টাইপেন্ড পায় সেটা কেন্দ্রীয় সরকার যা দেয়, ইভেন আমাদের এখানে এইমস কল্যাণীতে যিনি যেখানে জুনিয়র ডক্টররা যত পান তার অর্ধেকেরও কম আমাদের রাজ্য সরকার দেয়। সুতরাং ওই ভাতার বলে ওই অর্ধেকের ওই আর 10% বাড়িয়ে 15% বাড়িয়ে আর পুরো অ্যাকচুয়ালি অন্যান্য রাজ্যের থেকে বা সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনের থেকে অর্ধেক রেখে ওইটাতে কিছু না তাদের বেনিফিট হচ্ছে, কিন্তু যেটা মূল উদ্দেশ্য ছিল এই আন্দোলনের চিকিৎসা কর্মীদের বা স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা বা এই যে দুর্নীতি, যেখানে সন্দীপ ঘোষ তার এত কাছের ব্যক্তি, সেই সন্দীপ ঘোষ সেই সহ তাদেরকে নিয়ে এই দুর্নীতির বিরুদ্ধে তিনি কোনো মন্তব্য করলেন না। ভুয়ো স্যালাইন যাতে না সেই রোগীদেরকে দেওয়া হয় সেটা নিয়ে তিনি কোনো মন্তব্য করলেন না। তিনি কখনো মন্তব্য করলেন না যে ওষুধের কোয়ালিটি, এখানে ভুয়ো ওষুধ চক্র, সেইগুলো থেকে কি করে সতর্কতা রাজ্য সরকার কি এইটা নিয়ে একটা কথা উনি বলেছেন প্রতি 3 মাস অন্তর ওষুধের এক্সপায়ারি ডেট চেক করে নেবেন, প্রত্যেক 3 মাস অন্তর স্টক টেকিংটা করবেন, এটা উনি বলেছেন। এই জাস্ট চেক করার দায়িত্ব তো ডাক্তাররা, সেটা ডাক্তার হোক নার্স হোক তারা নিশ্চয়ই করবেন। বেশ, অনেক ধন্যবাদ। কথা বলছিলাম ডক্টর ইন্দ্রনীল খাঁ, বিজেপি নেতা এবং একাধারে চিকিৎসক, তার সঙ্গে তিনি তার প্রতিক্রিয়া জানাচ্ছিলেন মুখ্যমন্ত্রীর বিবিধ ঘোষণা নিয়ে। এবার শুনুন প্রাক্তন প্রদেশ সভাপতি এবং প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন। ভয় ভীতির পর কিছু অনুদান, এটা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর নির্বাচনের স্টাইল, রাজনীতির স্টাইল। সেই বাংলার মুখ্যমন্ত্রী চিকিৎসক সমাজের মধ্যে আরেকটা বিভাজন তৈরির চেষ্টা করছেন। অর্থাৎ চিকিৎসক সমাজের এই আন্দোলন তাকে যে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে, সেই প্রশ্নের উত্তর তিনি দিলেন না। তিনি প্রশ্নের উত্তর না দিয়ে বিপথে সেই চিকিৎসক সমাজকে বিভাজিত করে তার অনুগত আরেকটা চিকিৎসক বাহিনী তৈরি করতে চাইছেন। মেদিনীপুর মেডিকেলে জুনিয়র ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহার, এই সাসপেনশন নিয়ে প্রভূত বিতর্ক হয়েছিল যে যত দোষ তন্দঘোষ সব জুনিয়র ডাক্তারদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। মনে করে দেখুন, যখন স্যালাইন কাণ্ড হয়েছিল, প্রসূতি মৃত্যুর ঘটনার গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল, সিআইডি ডাকাডাকি করেছিল, জুনিয়র ডাক্তার যারা তাদের ভবিষ্যতের কথা ভেবে এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী জানিয়েছেন। কিন্তু এটা নিয়ে বিপুল বিতর্ক হয়েছিল এবং সিআইডি তাদের একাধিক দিন ডাকতেও শুরু করেছিল, জিজ্ঞাসাবাদও শুরু হয়েছিল। মেদিনীপুরে যে কেসটা হয়েছিল নিশ্চয়ই নেগলিজেন্স ছিল, সেটা তদন্ত হচ্ছে। তদন্ত রিপোর্ট হাতে নেওয়া পর্যন্ত আমি কিছু বলবো না। জুনিয়র ডাক্তারদের কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছিল এবং তাদেরও পুলিশ রিপোর্ট নিয়েছে। হয়তো তাদের মধ্যে এটা ঠিক, তারা এখনও পাকাপোক্ত হয়নি, তাদের উপর ছেড়ে দিয়ে যাওয়াটাও ঠিক হয়নি। একতরফাভাবে তারাও সাসপেন্ড হয়েছিলেন, কিন্তু জুনিয়র ডাক্তাররাও একদিন সিনিয়র হবে, তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি জুনিয়র ডাক্তারদের সাসপেনশনটা উইথড্র করে নিচ্ছি। একটা অনুরোধ করব প্রিন্সিপাল সুপারদের এবং যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, এক্সপায়ারি ওষুধ, এক্সপায়ারি স্যালাইন, সব কিছু এক্সপায়ারি মেডিসিন স্টক টেকিং অলওয়েজ করবেন 3 মাস পর পর, কারণ এটা হতে পারে 3 মাসের মধ্যে আপনার এক্সপায়ারি এটা শেষ হয়ে যাচ্ছে। আগেকার দিনে এক্সপায়ারিটা অনেকে বুঝতেন না। আগে দৃষ্টি সুন্দরী, তারপরে গুণ বিচারী, মোদ্দা কথা পহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারী, আমরা বলি না কথায় কথায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন হসপিটালে ঢোকার পথে বাম জমানায় গেটগুলো খুব মলিন,
থাকতো এবং দেখে ভালো লাগতো না, ফলে তিনি এসে সেগুলোকে রং করে বেশ ঝকঝকে করতে বলেছিলেন এবং হয়েছেও তাই। কিন্তু সমালোচনাটা হচ্ছে যে সেটাই বেশি হয়েছে, মূল পরিষেবায় কিছু শুধরোয়নি। কি বললেন তিনি একবার শুধু। আগে যেতাম পিজি হসপিটালে, ছোট্ট ছোট্ট গেট, একটা দুর্ঘটনা ঘটে গেলে বেরোবার জায়গা পর্যন্ত নেই। তখনই সঙ্গে সঙ্গে আমরা সিদ্ধান্ত নিই হাসপাতালের গেটগুলো আগে বড় করো, হসপিটালগুলো রং করো, হসপিটালগুলো নাইট শেল্টার করো। এগুলো করার প্রয়োজন আছে, কারণ আমরা সবাই জানি আগে দৃষ্টি সুন্দরী, তারপরে গুণবিচারী। অর্থাৎ আগে দেখতে হবে আপনাকে ব্যবহার সুন্দরী, তারপরে গুণবিচারী। সৌরভ গুহ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে লাইভে রয়েছেন এই মুহূর্তে। দেখো, দীর্ঘদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় শুধু স্বাস্থ্য নয়, বিরোধীরা সবসময় এটা অভিযোগ করে থাকে যে এই সরকার কসমেটিক চেঞ্জেস মানে বহিরাঙ্গ সুন্দর করে দেওয়ার নীতিতে বিশ্বাসী। যখন মমতা রেলমন্ত্রী ছিলেন তখনও তার বিরুদ্ধে এই অভিযোগটাই উঠতো যে একটা দুরন্ত ট্রেন করে খুব সুন্দর একটা চাপা চাপা এমন রং করে দিয়েছেন, ট্রেনটা দেখতে দারুণ, কিন্তু ভেতরে অনেক গলদ রয়ে গেছে। মানে এগুলো বিরোধীদের অভিযোগ। এক্ষেত্রে মমতা আজকে এটা নিজে বলতে গেলেন কেন এবং বলার পর কি রিয়াকশন হচ্ছে সব মহলে? দেখো, এই কসমেটিক ডেভেলপমেন্টের তত্ত্বটা একসময় সিপিআইএম এর মুখে আমরা বিশেষভাবে বামফ্রন্টের মুখে শুনেছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন নীল সাদা রং করেছিলেন এই শহরের, তখনও কিন্তু একটা বিতর্ক হয়েছিল যে রং দিয়ে আসলে ভেতরের ফাঁপা বিষয়টাকে ঢাকা দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা বিরোধীদের অভিযোগ থাকলেও একথা তো সত্যি যে সৌন্দর্যায়ন নাগরিক জীবনের একটা অবশ্যই অঙ্গ, এবং পরবর্তী সময়ে অনেকেই কিন্তু এটা বলেছেন যে এই সৌন্দর্যায়ন বা পরিষ্কার পরিচ্ছন্নতা বা এই যে একটা রূপের ফারাক, একটা চেঞ্জ, লুকের ফারাক, এটা নিশ্চিতভাবে একটা নাগরিক সমাজের একটা অংশকে নিশ্চিতভাবে আকর্ষণ করা যায় এতে করে। তবে নিশ্চিতভাবে স্বাস্থ্যের বিষয়ে যখন কথা হচ্ছে তখন সেখানে বহু জায়গায় চিকিৎসকের অভাব এবং নার্সের অভাব, এই অভাবগুলোর কথা নিশ্চিতভাবে রয়েছে। তবু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার স্বাস্থ্য পরিকাঠামো নির্মাণে যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ইতিমধ্যে নিয়েছেন, তার তরফে সওয়াল জবাবের জায়গা থেকে তার তরফে কিন্তু যুক্তি তৈরি করলেন বা যুক্তি হাজির করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো, আবার ফিরবো তোমার কাছে। 14 বছর পরেও স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বামেদের তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাম আমলে প্রতিমন্ত্রীর হাতে ছিল স্বাস্থ্য দফতর, সেই কারণে উন্নতি হয়নি। একজন প্রতিমন্ত্রীর পক্ষে গোটা স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়। ধনধান্য স্টেডিয়ামে ডাক্তারদের সঙ্গে বৈঠকে এটা মমতা বলেছেন। মনে করা হচ্ছে এই যে মাঝে মাঝেই প্রশ্ন ওঠে না যে তার হাতে এত দফতর কেন, বিশেষ করে স্বাস্থ্যের মতো দফতর, তাহলে কি তার উপর বেশি চাপ হয়ে যাচ্ছে? তার ব্যাখ্যা দিয়েছেন মমতা, কি বলেছেন শুনুন। আমি বামফ্রন্ট সরকারের আমলে দেখেছি তারা চিকিৎসা ব্যবস্থাটাকে অবহেলা করতেন। আমি কেন বলছি তার প্রমাণ হচ্ছে, একজন রাজ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর চালাতেন, তার কিছুই করার ছিল না, কোনো রকম চলতো টিমটিমিয়ে স্বাস্থ্য ব্যবস্থা। আমি কেন নিজের কাছে স্বাস্থ্য দপ্তর রেখেছিলাম তার একটাই কারণ, এই যে স্বাস্থ্য বিভাগে উন্নয়ন, এই উন্নয়ন কখনোই একটা রাজ্যমন্ত্রীর পক্ষে করা সম্ভব নয়, এবং এটা একটা ভাস্ট এরিয়া, টোটালটা নজর রাখা। দেখুন, মাঝে মাঝেই প্রশ্ন ওঠে, এমনকি তার নিজের দলের মধ্য থেকেও, সেটা অবশ্য স্বাস্থ্য নিয়ে ওঠেনি, স্বরাষ্ট্র নিয়ে উঠেছিল। কে বলেছিলেন? ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির কিছুদিন আগে প্রশ্ন তুলেছিলেন, যদিও পরে তিনি ঘুরে যান, তার অবস্থানও ঘুরে যায়, নতুন বছর আসে, তারপরেই তিনি এই ব্যাপারটায় অন্তত বদলে যান। কিন্তু তিনিও বলেছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী সহ এত দফতর যদি তার হাতে থাকে তাহলে তার উপর হয়তো প্রেশার হয়ে যাচ্ছে, অভিষেককে পুলিশ দফতরটা দিয়ে দেওয়া ভালো, এসব বলেছিলেন। স্বাস্থ্য নিয়েও এই সমালোচনা ঘরে বাইরে হয়। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। বিকাশবাবু, আপনাদের সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর হাতে ছিল, তাই স্বাস্থ্য ভালো চলতো না এই দফতর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
আজকে অভিযোগ করেছেন এবং ব্যাখ্যা দিয়েছেন যে কেন আমি স্বাস্থ্য একটা ভাস্ট ডিপার্টমেন্ট কেন রেখেছি। দেখুন, উনি ওর হাতে স্বাস্থ্য দপ্তর রেখেছেন যাতে চুরিটা সুচারুরূপে করা যায়, কেন দুর্নীতির মধ্য দিয়ে তো ওর মুখ্যমন্ত্রিত্ব লাভ, সেই জন্যই উনি অসত্য কথা বলেন এবং দুর্নীতি যাতে তিনি করতে পারেন সেই রকম ব্যবস্থার গুণগান করেন। উনি ক্ষমতায় আসার পর নীল সাদা রং ছাড়া আর তো কিছু হয়নি, স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে এবং দুর্নীতিটা তিনি পরিপূর্ণভাবে পালন করতে পেরেছেন। বাম আমলে এটা ছিল না, প্রকারান্তরে তিনি এই সত্যটা স্বীকার করেছেন যে বাম আমলে দুর্নীতি ছিল না, সাধারণ মানুষ চিকিৎসা পেত, ওর আমলে দুর্নীতি হচ্ছে এবং ওর যারা পেটুয়া তারা খুব সমৃদ্ধ হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ। প্রতিক্রিয়া দিচ্ছিলেন সিপিএমের রাজ্যসভার সাংসদ এবং বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বাংলাদেশ এখন দুষ্কৃতীদের মুক্তাঞ্চল, এটা বললেও কম হয়। গোটা দেশটাই দুষ্কৃতী এবং দুর্বিনীত মানুষে যেন ছেয়ে গেছে। দুর্বৃত্তদের টার্গেট থেকে বাদ গেল না বায়ুসেনা ঘাঁটি। কক্সবাজারে বায়ুসেনা ঘাঁটিতে হামলা, নিহত 1, জখম বেশ কয়েকজন। সমিতিপাড়ায় বায়ুসেনা ঘাঁটিতে হামলা দুর্বৃত্তদের। নিজের দেশের বায়ুসেনা ঘাঁটি, সেখানে তারা হামলা চালিয়ে দিচ্ছে। ভাবুন দুষ্কৃতীদের কি বার বেড়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমনাথ ভট্টাচার্য। সোমনাথ, যদি আর একটু সবিস্তারে বলা যায়। দেখো, আজ বাংলাদেশের সময় 11:10 নাগাদ কক্সবাজারের যে বাংলাদেশ বায়ুসেনার ঘাঁটি আছে সেখানে কয়েকজন দুষ্কৃতী জোর করে ঢোকার চেষ্টা করে। পরবর্তী সেটা প্রোটেক্টেড এরিয়া, তাদেরকে বাধা দেওয়া হয়। তখন তারা হঠাৎ করে গুলি চালাতে আরম্ভ করে এবং তাই সেই গুলি বৃষ্টির মধ্যে পড়ে একজন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারছি। এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে যে প্রবল রাজনৈতিক এবং আইন শৃঙ্খলার অবনতি দেখা যাচ্ছে, সেই তালিকায় কিন্তু এটা সর্বশেষ ঘটনা এবং এই প্রথম ইউনিসের জমানায় বাংলাদেশের সেনার ওপর কোনো হামলা হলো এবং এই হামলার পর সেনার তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আগামী 24 ঘন্টার মধ্যে হামলায় যারা দোষী তাদের শনাক্ত করে তাদেরকে শাস্তি দেওয়া হবে। সোমনাথ, তুমি দেখো, তোমার কাছে আরেকটা প্রশ্ন খুব সংক্ষেপে। এটা তো ইউনুসেরই শাসন এবং সরকার, এবং যারা ওখানে দৌরাত্ম্য চালাচ্ছে মনে করা হচ্ছে তারা ইউনুসপন্থী, তাই তো? একদমই তাই, একদমই তাই। এবং এটা তোমাকে বলে রাখি যে প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে যারা হামলা চালিয়েছিল তারা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যারা এই মুহূর্তে যারা গুন্ডাগিরি চালাচ্ছে বলে অভিযোগ উঠছে, তাদের একটা অংশ যাদের উপর একসময় কিনা ইউনিসের মদত ছিল বলে মনে করা হয়। বেশ, অনেক ধন্যবাদ সোমনাথ আমাদের সঙ্গে ছিলেন, আমাদের প্রতিনিধি। বাংলাদেশ এখন দুষ্কৃতীদের মুক্তাঞ্চল। এবার বায়ুসেনা ঘাঁটিকেও রেয়াত করছে না দুষ্কৃতীরা বাংলাদেশ।